তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর এক বিশিষ্ট ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি ৬৫টি উপন্যাস, ৫৩টি ছোটগল্প সংকলন, ১২টি নাটক, ৪টি প্রবন্ধ সংকলন, ৪টি স্মৃতিকথা, ২টি ভ্রমণকাহিনী, একটি কাব্যগ্রন্থ এবং একটি প্রহসন রচনা করেন। আরোগ্য নিকেতন উপন্যাসের জন্য তারাশঙ্কর ১৯৫৫ সালে রবীন্দ্র পুরস্কার ও ১৯৫৬ সালে সাহিত্য একাডেমি পুরস্কার এবং ১৯৬৭ সালে গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেন। এছাড়া ১৯৬২ সালে তিনি পদ্মশ্রী এবং ১৯৬৮ সালে পদ্মভূষণ সম্মান অর্জন করেন। ১৯৭১ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ১৯৭১ সালের ১৪ই সেপ্টেম্বর ভোরে তার মৃত্যু ঘটে। আজ গল্পের আড্ডাতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাইনি। শুরু করছি আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাইনি। কে কবে নামকরণ করেছিল সেই ইতিহাস পৃথিবীর গর্ভে সমাহিত হয়ে গেছে, কিন্তু নামটি আজও পূর্ণ গৌরবে বর্তমান। ছাতি ফাটার মাঠে জলহীন ছায়াশূন্য দিগন্ত বিস্তৃত প্রান্তরটির এক প্রান্তে দাঁড়িয়ে অপর প্রান্তের দিকে চাইলে ওপারের গ্রাম চিহ্নের গাছপালাগুলিকে কালো প্রলেপের মতো মনে হয়। সঙ্গে সঙ্গে মানুষের মন যেন কেমন উদাস হয়ে ওঠে। এপার থেকে ওপার পর্যন্ত অতিক্রম করতে গেলে তেষ্টায় ছাতি ফেটে মানুষের মৃত্যু হওয়াটা মোটেই অসম্ভব নয়, বিশেষ করে গ্রীষ্মকালে। তখন যেন ছাতি ফাটার মাঠ নাম গৌরবে মহামারীর সমকক্ষতা লাভ করবার জন্য লালায়িত হয়ে ওঠে। ঘন ধূমাচ্ছন্নতার মতো ধুলোর একটা ধূসর আস্তরণে মাটি থেকে আকাশের কোল পর্যন্ত আচ্ছন্ন হয়ে থাকে। অপর প্রান্তের সুদূর গ্রাম চিহ্নের মসিরেখা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। তখন ছাতি ফাটার মাঠের সেই রূপ অদ্ভুত ভয়ঙ্কর। ফ্যাকাশে রঙের নরম ধুলারাশি প্রায় ১ হাত পুরু হয়ে জমে থাকে। গাছের মধ্যে এত বড় প্রান্তরটায় এখানে ওখানে কতগুলি থৈরি ও শেয়াকুল জাতীয় কাঁটাগুল্ম। কোনো বড় গাছ নেই। বড় গাছ এখানে জন্মায় না। কোথাও জল নেই। গোটা কয়েক শুকিয়ে যাওয়া জলাশয় আছে, কিন্তু তাতে জল থাকে না। মাঠের চারদিকেই ছোট ছোট পল্লী, সবই নিরক্ষর চাষিদের গ্রাম। সত্যি কথা তারা গোপন করতে জানে না। তারা বলে কোনো এক অতীতকালে এক মহানাগ এসে এখানে বসতি করেছিল। তারই বিষের জ্বালায় মাঠখানের রসময় রূপ, বীজ প্রবীণী শক্তি পুড়ে খার হয়ে গেছে। তখন নাকি আকাশে সঞ্চরমান পতঙ্গ পক্ষীও পঙ্গু হয়ে ঝরা পাতার মতো ঘুরতে ঘুরতে এসে পড়ত সেই গ্রামের মধ্যে। সেই নাগ আর নেই, কিন্তু বিষ জর্জরতা এখনো কমেনি। অভিশপ্ত ছাতি ফাটার মাঠ, তারই ভাগ্যদোষে ওই বিষ জর্জরতার উপরে আর এক ক্রূর দৃষ্টি তার উপর প্রসারিত হয়ে আছে। মাঠের পূর্ব প্রান্তে দলদলির জলা, অর্থাৎ অত্যন্ত গভীর পাঁক। ঝর্ণা জাতীয় জলাটার উপরেই রামনগরের সাহাদের যে আমবাগান আছে, সেই আমবাগানে আজ ৪০ বছর ধরে বাস করে আসছে এক ডাকিনী। ভীষণ শক্তিশালিনী, নিষ্ঠুর, ক্রূর এক বৃদ্ধা ডাকিনী। লোকে তাকে এড়িয়েই চলে, তবু ৪০ বছর ধরে দূর থেকে তাকে দেখে তার প্রতিটি অঙ্গের বর্ণনা তারা দিতে পারে। তার দৃষ্টি নাকি অপলক স্থির, আর সেই দৃষ্টি নাকি আজ ৪০ বছর ধরে নিবদ্ধ হয়ে আছে এই মাঠখানার উপর। দলদলির উপরেই আমবাগানের ছায়ার মধ্যে নিঃসঙ্গ একখানি মোটে ঘর। ঘরের মুখ ওই ছাতি ফাটার মাঠের দিকে।
দরজার সামনেই লম্বা একখানা খড়ে ছাওয়া বারান্দা। সেই বারান্দায় স্তব্ধ হয়ে বসে নিমেষহীন দৃষ্টিতে বৃদ্ধা চেয়ে থাকে ওই ছাতি ফাটার মাঠের দিকে। তার কাজের মধ্যে সে আপন ঘরদোর পরিষ্কার করে গোবর মাটি দিয়ে নিকিয়ে বের হয় ভিক্ষায়। 2-3টে বাড়িতে গিয়ে দাঁড়ালেই তার কাজ হয়ে যায়। লোকে ভয়ে ভয়ে ভিক্ষা বেশি পরিমাণেই দিয়ে থাকে। শেরখানেক চাল হলেই সে আর ভিক্ষা করে না, বাড়ি ফিরে আসে। ফেরবার পথে অর্ধেক বিক্রি করে দোকান থেকে একটু নুন, একটু সরষের তেল আর খানিকটা কেরোসিন তেল ও ডালপালার সন্ধান করে আনে। এরপর সমস্তটা দিন সে দাওয়ার উপর নিস্তব্ধ হয়ে থাকে। এমনি করে 40 বছর সে একই ধারায় ওই মাঠের দিকে চেয়ে বসে আছে। বৃদ্ধার বাড়ি এখানে নয়, কোথায় যে বাড়ি সে কথাও কেউ সঠিক জানে না। তবে এ কথা নাকি নিঃসন্দেহ যে 3-4খানা গ্রাম একরূপ ধ্বংস করে অবশেষে একদা আকাশপথে একটা গাছকে চালিয়ে নিয়ে যেতে যেতে এই ছাতি ফাটার মাঠের নির্জন রূপে সে মুক্ত হয়ে নেমে এসে এইখানে ঘর বেঁধেছে। নির্জনতাই ওরা ভালোবাসে, মানুষের সাক্ষাৎ ওরা চায় না। মানুষ দেখলেই যে অনিষ্ট স্পৃহা জেগে ওঠে। সর্বনাশী লোলুপ শক্তিটা সেই সাপের মতোই লকলকে জিভ বের করে ফনা তুলে নেচে ওঠে। না হলে সেও তো মানুষ। নিজের দৃষ্টি দেখে সে নিজেই শিউরে ওঠে। বহুকালের পুরানো একখানি আয়না, সেই আয়নায় নিজের চোখের প্রতিবিম্ব দেখে তার নিজেরই ভয় হয়। ক্ষুদ্রায়তন চোখের মধ্যে পিঙ্গল 2টি তারা, দৃষ্টিতে ছুরির মতো একটা ঝকমকে ধার, জড়া কুঞ্চিত মুখ, শনের মতো সাদা চুল, দন্তহীন চেহারা। আপন প্রতিবিম্ব দেখতে দেখতে ঠোঁট 2টি তার থরথর করে কেঁপে উঠল। সে আয়নাখানা নামিয়ে রেখে দিল। আয়নাখানার চারদিকে কাঠের ঘেরটা একেবারে কালো হয়ে গিয়েছে, অথচ নতুন অবস্থায় কি সুন্দর লালচে রং আর কি পালিশটাই না ছিল। আর আয়নাখানার কাজ ছিল রোদ চকচকে পুকুরের জলের মতো। কাজখানার ভিতর একখানা মুখ কি পরিষ্কারই না দেখা যেত। ছোট কপালখানাকে ঘিরে এক রাশ চুল, ঘন কালো নয়, একটু লালচে আভা ছিল চুলে। কপালের নিচেই টিকলো না। চোখ 2টি ছোটই ছিল, চোখের তারা 2টিও খয়েরি রঙেরই ছিল। লোকেও সেই চোখ দেখে ভয় করত, কিন্তু তার বড় ভালো লাগতো। ছোট চোখ 2টি আরো একটু ছোট করে তাকালে মনে হতো আকাশের কোল পর্যন্ত এই চোখ দিয়ে দেখা যায়। অকস্মাৎ সে শিউরে উঠল। নরুন দিয়ে চেরা ছুরির মতো চোখে, বিড়ালির মতো এই দৃষ্টিতে যাকে তার ভালো লাগে তার আর রক্ষা থাকে না। কোথা দিয়ে যে কি হয়ে যায়, কেমন করে যে হয়ে যায় সে বুঝতে পারে না, তবে হয়ে যায়। প্রথম দিনের কথা তার মনে পড়ে যায়। বুড়ো শিবতলার সামনেই দুর্গাসায়রের বাঁধা ঘাটের ভাঙা রানার উপর সে দাঁড়িয়েছিল। জলের তলে তার ছবি উল্টো দিকে মাথা করে দাঁড়িয়ে জলের ঢেউয়ে এঁকে বেঁকে লম্বা হয়ে যাচ্ছিল। জল স্থির হলে লম্বা ছবিটি অবিকল তার মতো 10-11 বছরের মেয়েটি হয়ে তারই দিকে চেয়ে হাসছিল। হঠাৎ বামন বাড়ির হারু চৌধুরী এসে তার চুলের মুঠি ধরে টেনে শান বাঁধানো সিঁড়ির উপর তাকে আছাড় দিয়ে ফেলে দিয়েছিল। তার সেই রূঢ় কণ্ঠস্বর সে এখনো শুনতে পায়। হারামজাদি ডাইনি,
তুমি আমার ছেলেকে নজর দিয়েছো? হ্যাঁ, তোমার এত বড় বার, খুন করে ফেলবো হারামজাদিকে। হারু সরকারের সেই ভয়ঙ্কর মূর্তি যেন স্পষ্ট চোখের উপর ভাসছে। সে ভয়ে বিহ্বল হয়ে চিৎকার করে কাঁদছিল। ওগো বাবু গো, তোমার দুটি পায়ে পড়ি গো। আম দিয়ে মুড়ি খেতে দেখে যদি তোর লোভই হয়েছিল, তবে সে কথা বলিসনি কেন হারামজাদি? হ্যাঁ হ্যাঁ, লোভ তো তার হয়েই ছিল, সত্যিই হয়েছিল। মুখের ভিতরটা তো জলে ভরে পরিপূর্ণ হয়েছিল। হারামজাদি, আমার ছেলের পেট যন্ত্রণা করছে। সে আজও অবাক হয়ে যায়। কেমন করে এমন হয়েছিল, কেমন করে এমন হয়? কিন্তু এই যে সত্যি, তাতে তো আর কোনো সন্দেহ নেই। তার স্পষ্ট মনে পড়ছে সে হারু সরকারের বাড়ি গিয়ে অঝোর ঝরে কেঁদেছিল, আর বারবার মনে মনে বলেছিল, হে ঠাকুর, ভালো করে দাও, ওকে ভালো করে দাও, দৃষ্টি আবার ফিরিয়ে নিচ্ছি, এই নিলাম। আশ্চর্যের কথা, কিছুক্ষণ পরেই বার দুই বমি করে ছেলেটি সুস্থ হয়ে ঘুমিয়ে পড়েছিল। সরকার বলেছিল, ওকে একটা আম আর দুটো মুড়ি দাও দেখি। সরকার কিন্নি একটা ঝাঁটা তুলে বলেছিল, সাই দিব হারামজাদির মুখে। মা বাপ মোরা অনাথা মেয়ে বলে দয়া করি। যেদিন হারামজাদি আসে সেই দিনই আমি ওকে খেতে দিই। আর ও কিনা আমার ছেলেকে নজর দেয়, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। দেখো, ওর ওই চোখের দৃষ্টি দেখে বরাবর আমার সন্দেহ ছিল। কখনো আমি ওর সামনে ছেলেপুলেকে খেতে দিইনি। আজ আমি কোকাকে খেতে দিয়ে ঘাটে গিয়েছি, আর ও কখন এসে একেবারে সামনে দাঁড়িয়েছে। সে কি দৃষ্টি ওর, বাপ রে বাপ! লজ্জায় ভয়ে সে পালিয়ে গিয়েছিল। সেদিন রাতে সে গ্রামের মধ্যে কারোর বাড়ির দাওয়ায় শুতে পারেনি। শুয়েছিল গ্রামের প্রান্তে ওই বুড়ো শিবতলায়। অঝরে সে সমস্ত রাত কেঁদেছিল আর বলেছিল, হে ঠাকুর, আমার দৃষ্টিকে ভালো করে দাও, দাও আমাকে কানা করে দাও। গভীর একটা দীর্ঘশ্বাস মাটির মূর্তির মতো নিষ্পন্দ বৃদ্ধার অবয়বের মধ্যে এতক্ষণে ক্ষীণ একটি চাঞ্চল্যের সঞ্চার করল। তার ঠোঁট দুটো থরথর করে কাঁপতে লাগলো। পূর্বজন্মের পাপের যে খণ্ডন নেই, দেবতার দোষই বা কি, আর সাধ্যই বা কি। বেশ মনে আছে, গৃহস্থের বাড়িতে সে আর ঢুকবে না বলে ঠিক করেছিল। বাইরের দরজা থেকেই সে ভিক্ষা চাইত। গলা দিয়ে যেন কথা বের হতে চাইত না। কোনো মতে বহু কষ্টে বলতো, দুটি ভিক্ষে পাই মা, হরি বল। এই এই এই, কে রে তুই বুঝি? খবরদার ঘরে ঢুকবি না, খবরদার ঘরে ঢুকবি না, খবরদার খবরদার বলছি। না মা, ঘরে ঢুকবো না মা। কিন্তু পরক্ষণেই মনের মধ্যে কি যেন একটা কিলবিল করে উঠত। এখনো ওঠে। কি সুন্দর মাছ ভাজার গন্ধ! আহা হা, বেশ খুব বড় পাকা মাছের থানা বোধ হয়। এই 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 হারামজাদি বেহায়া, এই হারামজাদি বেহায়া, উঁকি মারছে দেখো, হ্যাঁ, সাপের মতো উঁকি মারছে। ছি ছি ছি, সত্যিই তো সে উঁকি মারছে। রান্নাশালার সমস্ত আয়োজন তার নরুন চেরা ছোট্ট চোখের এক দৃষ্টিতে দেখা হয়ে গিয়েছে। মুখের ভিতর জিভের তলা থেকে ঝর্ণার মতো জল উঠছে। বহুকালের গড়া জীর্ণ বিবর্ণ মাটির মূর্তি কোথায় যেন একটা নাড়া পেয়ে দুলে উঠল। ফাট ধরা শিথিল গ্রন্থি অঙ্গ প্রত্যঙ্গগুলি শৃঙ্খলাহীন অসম গতিতে চঞ্চল হয়ে পড়ল।
অস্থিরভাবে বৃদ্ধা এবার নড়ে চড়ে বসল। বাঁ হাতের শীর্ণ দীর্ঘ আঙুলগুলোর নখ দাওয়ায় মাটির উপর বিঁধে গেল। কেন এমন হয়? কেমন করে এমন হয়? সে কথা সারা জীবন ধরেও যে বুঝতে পারা গেল না। অস্থির চিন্তায় দিশেহারা মনের কাছে সমস্ত পৃথিবী যেন হারিয়ে যায়। কিন্তু সে তার কি করবে? কেউ কি বলে দিতে পারে তার কি করবে, কি করতে পারে? প্রহৃত পশু যেমন মরিয়া হয়ে আকস্মাৎ গর্জন করে ওঠে, ঠিক তেমনি এক শব্দ করে অকস্মাৎ বৃদ্ধা মাথা নেড়ে শনের মতো চুলগুলোকে বিশৃঙ্খল করে তুলে খাড়া সোজা হয়ে বসল। ফোকলা মাড়ির উপর মাড়ি ছেড়ে ছাতি ফাটার মাঠের দিকে নরুনচেরা চোখের চিলের মতন দৃষ্টি হেনে হাঁপাতে আরম্ভ করল। ছাতি ফাটার মাঠটা যেন ধোঁয়ায় ভরে ঝাপসা হয়ে গিয়েছে। চৈত্র মাস, বেলা প্রথম প্রহর শেষ হয়ে গিয়েছে। মাঠ ভরা ধোঁয়ার মধ্যে ঝিকিমিকি ঝিলিমিলির মতো কি একটা যেন ছুটে চলেছে। একটা ফুৎকার যদি সে দেয় তবে মাঠের ধুলোর রাশি উড়ে আকাশময় হয়ে যাবে। ওই ধোঁয়ার মধ্যে জমাট সাদার মতো ওটা কি নড়ছে যেন? মানুষ? হ্যাঁ, মানুষই তো। মনের ভিতরটা কেমন যেন করে উঠল তার। ফোঁ দিয়ে ধুলো উড়িয়ে দেবে মানুষটাকে উড়িয়ে। হি 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 করে পাগলের মতন হেসে একটা অবোধ নিষ্ঠুর কৌতুক তার মনে জেগে উঠেছিল। দুই হাতের মুঠি প্রাণপণ শক্তিতে শক্ত করে সে আপনার উচ্ছৃঙ্খল মনকে শৃঙ্খলাবদ্ধ করবার চেষ্টা করল। না না না, ছাতি ফাটার মাঠে মানুষটা তোলার গরমে শ্বাসরোধী হয়ে মরে যাবে। না, ওদিকে আর সে চাইবেই না। তার চেয়ে বরং উঠোনটায় আর একবার ঝাঁটা বুলিয়ে ছড়িয়ে পড়া পাতা এবং কাঠকুটোগুলোকে সাজিয়ে রাখলে কেমন হয়? বসে বসেই সে ভেঙে পড়া দেহটাকে টেনে উঠোনে ঝাঁটা বোলাতে শুরু করল। জড়ো করা পাতাগুলো ফরফর শব্দ করে অকস্মাৎ সর্পিল ভঙ্গিতে ঘুরপাক খেয়ে উঠতে আরম্ভ করল। ঝাঁটার মুখে টেনে আনা ধুলোর রাশি তার সঙ্গে মিশে বুড়িকেই যেন জড়িয়ে ধরছিল। মুখে চোখে ধুলো মাখিয়ে তাকে বিব্রত করে তুলল। দ্রুত আবর্তিত পাতাগুলো তাকে যেন সর্বাঙ্গে প্রহার করছে। জরাগ্রস্ত রোমহীন আহতা মার্জারির মতো ক্রুদ্ধ মুখভঙ্গি করে বৃদ্ধা তার নিজের ঝাঁটা গাছাটা আস্ফালন করে বলে উঠল, বেরো বেরো বেরো। বারবার সে ঝাঁটা দিয়ে বাতাসের ওই আবর্তটাকে আঘাত করবার চেষ্টা করল। আবর্তটা মাঠের উপর দিয়ে ঘুরপাক দিতে দিতে ছুটে গেল। মাঠের ধুলো হু হু করে উড়ে ধুলোর একটা ঘুরন্ত স্তম্ভ হয়ে উঠেছে। শুধু কি একটা, এখানে ওখানে ছোট বড় কত ঘুরন পাক উঠে পড়ছে। মাঠটা যেন নাচছে, একটা যেন হাজারটা হয়ে উঠেছে। একটা অদ্ভুত আনন্দে বৃদ্ধার মন শিশুর মতো অধীর হয়ে উঠল। সহসা সে নিজের দেহে উঠে দাঁড়িয়ে ঝাঁটা শুদ্ধ হাতটা প্রসারিত করে সাধ্যমতো গতিতে ঘুরতে আরম্ভ করল। কিছুক্ষণের মধ্যেই সে টুলতে টুলতে বসে পড়ল। পৃথিবীর এক মাথা উঁচু হয়ে তাকে যেন গড়িয়ে কোনো অতলের দিকে ফেলে দিতে চাইছে। উঠে দাঁড়াবার শক্তিও তার ছিল না। ছোট শিশুর মতন হামাগুড়ি দিয়ে সে দাওয়ার দিকে অগ্রসর হল। দারুণ তৃষ্ণায় গলা পর্যন্ত শুকিয়ে গিয়েছে। কে রয়েছ গো ঘরে? অগো! জলে পচা নরম মরা ডালের মতো বৃদ্ধা বেঁকে চুড়ে দাওয়ার একধারে পড়েছিল। মানুষের কণ্ঠস্বর শুনে
কোনো মতে মাথা তুলে সে বলল, কে? ধূলিধূসর দেহে শুষ্ক পাণ্ডুর মুখে একটি যুবতী মেয়ে, বুকের ভিতর কোনো একটা বস্তু কাপড়ের আবরণে ঢেকে বহু কষ্টে আঁকড়ে ধরে আছে। মেয়েটি বোধহয় ছাতি ফাটার মাঠটা পার হয়ে আসলো। কণ্ঠস্বর অনুসরণ করে বৃদ্ধাকে দেখে মেয়েটি সভয়ে শিউরে উঠল। এক পা করে পিছু হাঁটতে হাঁটতে সে বলল, একটুকুন জল দিতে পারবা? মাটির উপর হাতের ভর দিয়ে বৃদ্ধা এবার অতি কষ্টে উঠে বসল। মেয়েটির শুষ্ক পাণ্ডুর মুখের দিকে চেয়ে বলল, বাচ্চা রে, আয় 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 আয়, বস। সভয়ে সন্তর্পণে দাওয়ার এক পাশে বসে মেয়েটি বলল, একটুকুন জল দাও গো, একটুকুন জল। মমতায় বৃদ্ধার মন গলে গেল। সে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে বড় একটা ঘটি পূর্ণ করে জল ঢেলে এক টুকরো পাটালির সন্ধানে হাঁড়িতে হাত পুড়ে বলল, আহা মা, এই রোদে ওই রাক্ষসী মাঠে কি বলে বের হলি তুই? বাইরে বসে মেয়েটি তখনও হাঁপাচ্ছিল। কাঁপা কাঁপা শুষ্ক কণ্ঠে সে বলল, আমার মায়ের বড় অসুখ মা, বেরিয়েছিলাম রাত থাকতে, মাঠের মাথায় এসে আমার পথ ভুল হয়ে গেল। মাঠের ধারে আমার পথ, কিন্তু এসে বললাম এক্কেরে মদ্দিকেনে। জলের ঘটি ও পাটালির টুকরোটি নামিয়ে দিয়ে বৃদ্ধা শিউরে উঠল। মেয়েটির পাশে একটি শিশু, গরম জলে সিদ্ধ শাকের মতো শিশুটি ঘর্মাক্ত দেহে নেতিয়ে পড়েছে। বৃদ্ধা ব্যস্ত হয়ে বলল, দে 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 বাচ্চা, ছেলেটার চোখে মুখে জল দে দে। মেয়েটি ছেলের চোখে মুখে জল দিয়ে আঁচল ভিজিয়ে সর্বাঙ্গ মুছে দিল। বৃদ্ধা দূরে বসে ছেলেটির দিকে তাকিয়ে রইল। স্বাস্থ্যবতী যুবতী মায়ের প্রথম সন্তান বোধ হয়। হৃষ্টপুষ্ট নধর দেহ, কচি লাউ ডগার মতো নরম আর সরস। দাঁতহীন মুখে কাঁপা কাঁপা জিভের তলায় ফোয়ারাটা যেন খুলে গেল। নরম গরম লালায় মুখটা যেন ভরে উঠেছে। ছেলেটা কি ভীষণ ঘামছে? দেহের সমস্ত জল কি বের হয়ে আসছে? চোখ দুটো কি লাল হয়ে উঠেছে? তবে কি? কিন্তু সে তার কি করবে? কেন তার সামনে আসলো? কেন আসলো? ওই কোমল নধর দেহ শিশুটিকে ময়দার মতন ঠেসে চটকে তার শুকনো কঙ্কাল বুকে চেপে নিংড়ে জীর্ণ জড়ো জড়ো ত্বকের উপর একটা রোমাঞ্চিত শিহরণ ক্ষণে ক্ষণে বয়ে যাচ্ছে। সর্বাঙ্গ তার থরথর করে কাঁপছে। এই ঘামে ছেলেটার দেহের সমস্ত রস নিংড়ে বের হয়ে আসছে। মুখের লালার মধ্যে স্পষ্ট তার রসাস্বাদ। যা, নিতান্ত অসহায়ের মতো আর্ত স্বরে সে বলে উঠল, খেয়ে ফেললাম, খেয়ে ফেললাম, ছেলেটাকে খেয়ে ফেললাম রে। পালা পালা, তুই ছেলে নিয়ে পালা বলছি, পালা। শিশুটির মা, ওই যুবতী মেয়েটি, দুই হাতে ঘটি তুলে ঢকঢক করে জল খাচ্ছিল। তার হাত থেকে ঘটিটা খসে পড়ে গেল। সে আতঙ্কিত বিবর্ণ মুখে বিস্ফারিত দৃষ্টিতে ক্ষুদ্র চোখের দিকে চেয়ে বলে উঠল, এটা তবে রামনগর? তুমি সেই? সে ডুকরে কেঁদে উঠে ছেলেটিকে ছোঁ মেরে কুড়িয়ে নিয়ে যেন পাখির মতো ছুটে পালিয়ে গেল। কিন্তু সে কি করবে? নিজের বুকখানাকে তার নিজের জীর্ণ আঙুলের নখ দিয়ে চিড়ে ওই লোভটাকে বের করে দিতে ইচ্ছে করে। জীবটাকে কেটে ফেলতে পারলে সে পরিত্রাণ পায়। ছি 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 ছি, কাল সে গ্রামের পথে বের হবে কোন মুখে?
লোকে কেউ কিছু বলতে সাহস করবে না তা সে জানে, কিন্তু কিন্তু তাদের মুখে চোখে যে কথা ফুটে উঠবে তা সে চোখে দেখবে কি করে? ছেলেমেয়েরা এমনি তাকে দেখলে পালিয়ে যায়, কেউ কেউ কেঁদেও ওঠে। আজকের ঘটনার পর তারা বোধহয় আতঙ্কে জ্ঞান হারিয়ে পড়ে যাবে। ছি 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 ছি। এই লজ্জায় একদিন সে গভীর রাতে নিজের গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। সেদিনের কথা তার স্পষ্ট মনে আছে। তখন সে তো অনেকটাই ডাগর হয়েছে। তাদেরই স্বজাতিয়া সাবিত্রীর পূর্বদিন রাত্রে খোকা হয়েছে। সকালেই সে দেখতে গিয়েছিল। সাবিত্রী তখন ছেলেটিকে নিয়ে বাইরে রোদে এসে বসে গায়ে রোদ নিচ্ছিল। ছেলেটি শুয়েছিল কাঁথার উপর। কালো চকচকে কি সুন্দর ছেলেটি! ঠিক এমনি ভাবে, ঠিক আজকের মতোই সেদিনও তার মনে হয়েছিল ছেলেটিকে নিয়ে নিজের বুকে চেপে নরম ময়দার তালের মতো ঠেসে ঠোঁটে ঠোঁট দিয়ে চুমুতে চুমুতে চুষে তাকে খেয়ে ফেলে। তখন সে বুঝতে পারত না, মনে হতো এ বুঝি কোলে নিয়ে আদর করবার স্বাদ। সাবিত্রীর শাশুড়ি হাঁ হাঁ করে ছুটে এসে সাবিত্রীকে তিরস্কার করে বলেছিল, ওলো আক্কেল খাকি হারামজাদি, খুব যে ভাবি সাবির সঙ্গে মস্করা জুড়েছিস। আমার বাচ্চার যদি কিছু হয় না তবে তোকে বুঝবো আমি। হ্যাঁ। তারপর বাইরের দিকে আঙুল বাড়িয়ে তাকে বলেছিল, বেরো বেরো বলছি, বেরো, হারামজাদি চোখ দেখ দেখি। সাবিত্রী ছেলেটিকে তাড়াতাড়ি বুকে ঢুকিয়ে দুর্বল শরীরে থরথর করে কাঁপতে কাঁপতে ঘরের মধ্যে পালিয়ে গিয়েছিল। মর্মান্তিক দুঃখে আহত হয়ে সে চলে এসেছিল। বারবার সে মনে মনে বলেছিল, ছি ছি, তাই নাকি সে পারে? হলই বা সে ডাইনি, কিন্তু তাই বলে কি সে সাবিত্রীর ছেলের অনিষ্ট করতে পারে? ছি 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 ছি। ভগবানকে ডেকে এসে বলেছিল, তুমি এর বিচার করবে। 100 বছর পরমায়ু দিও তুমি সাবিত্রীর খোকাকে। দয়া করে প্রমাণ করে দিও সাবিত্রীর খোকাকে আমি কত ভালোবাসি। কিন্তু বিকেল হতে না হতেই তার বিষময়ী দৃষ্টি ক্ষুধার কলঙ্ক অতি নিষ্ঠুরভাবে সত্যি বলে প্রমাণিত হয়ে গেছিল। সাবিত্রীর ছেলেটি নাকি ধনুকের মতো বেঁকে গিয়েছে, আর এমনভাবে কাতরাচ্ছে ঠিক যেন কেউ তার রক্ত শুষে নিচ্ছে। লজ্জায় সে পালিয়ে গিয়ে গ্রামের শ্মশানের জঙ্গলের মধ্যে সন্তর্পণে আত্মগোপন করে বসেছিল। বারবার করে মুখের থুতু মাটিতে ফেলে দেখতে চাইছিল কোথায় রক্ত। গলায় আঙুল দিয়ে বমি করেও সে দেখতে চাইছিল, বুঝতে চাইছিল। প্রথমে বার দুয়েক বুঝতে পারেনি, কিন্তু তারপরই কোটি কোটি রক্তের ছিটে। শেষকালে একেবারে খানিকটা তাজা রক্ত উঠে এসেছিল। সেই দিন সে নিঃসন্দেহে বুঝতে পেরেছে নিজের অপার নিষ্ঠুর শক্তির কথা। গভীর রাতে, সেদিন বোধহয় চতুর্দশী ছিল। হ্যাঁ, চতুর্দশী তো। বাকলের তারাদেবী তলায় পুজোর ঢাক বাজছিল। জাগ্রত মা তারাদেবী। পূর্ণিমার আগের প্রতি চতুর্দশীতে মায়ের পুজো হয়, বলিদান হয়, কিন্তু মা তারাও তাকে দয়া করেননি। কতবার সে মানত করেছে, মা আমাকে ডাইনি থেকে মানুষ করে দাও, আমি তোমাকে বুক চিরে রক্ত দেব, কিন্তু মা মুখ তুলে চাননি। তো কেমন লাগছে আমাদের গল্প? ভালো মন্দ যাই লাগুক না কেন জানান আমাদের। নিজের কমেন্ট বক্স তো খোলাই রয়েছে আপনাদের জন্য। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দ্য বং স্টোরি হাব, গল্প শোনার নতুন ঠিকানা। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বৃদ্ধার মন দুঃখে হতাশায় উদাস হয়ে গেল। মনের সকল কথা ছিন্নক্ষত্র ঘুড়ির মতো শিথিল দোল খেতে খেতে
ভেসে কোন নিরুদ্দেশ লোকে যেন হারিয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট চোখের খয়েরি তারায় অর্থহীন দৃষ্টি জেগে উঠল। সে সেই দৃষ্টি মেলে ছাতি ফাটার মাঠের দিকে চেয়ে বসে রইল। ছাতি ফাটার মাঠ ধুলায় ধূসর, বাতাস স্তব্ধ। ধুলায় ধূসর গাঢ় নিস্তরঙ্গ আস্তরণের মধ্যে সমস্ত যেন বিলুপ্ত হয়ে গিয়েছে। সেই অপরিচিতা পথচরেণী মেয়েটির ছেলেটি এই গ্রাম থেকে খান্দুই গ্রাম পার হয়ে পথেই মরে গেছে। যে ঘাম সে ঘামতে আরম্ভ করেছিল, সে ঘাম আর থামেনি। দেহের সমস্ত রস নিংড়ে কে যেন বার করে দিল। কে আবার? ওই সর্বনাশী মেয়েটি বুক চাপড়াতে চাপড়াতে বলেছিল, কেন এলাম গো আমি, কেন এলাম গো আমি এই ডাইনির কাছে, কেন এলাম গো, আমি কি করলাম, কেন এলাম গো এই ডাইনির কাছে, কেন এলাম? লোকে শিউরে উঠল, তার মৃত্যু কামনা করল। একবার জন কয়েক জোয়ান ছেলে তাকে শাস্তি দেবার জন্য ঝর্ণাটার কাছে এসেও জড়ো হলো। বৃদ্ধা ডাইনি রাগে সাপিনীর মতো ফুঁসে উঠল। সে তার কি করবে? সে আসলো কেন? তার চোখের সামনে এমন সরল লাবণ্য কোমল দেহ সে ধরল কেন? হঠাৎ অত্যন্ত রাগে সে এক চিলের মতো চিৎকার করে উঠল তীব্র তীক্ষ্ণ স্বরে। সেই চিৎকার শুনে তারা পালিয়ে গেল, কিন্তু সে এখনো প্রদ্ধা অজগরীর মতো ফুঁসছে। তার ভেতরের বিষ সে যেন উজাড় করছে, আবার নিজেই গিলছে। কখনো তার হি হি করে হাসতে ইচ্ছা করছে, কখনো বা প্রচন্ড রাগে চিৎকারে ওই ছাতি ফাটার মাঠটা কাঁপিয়ে তুলবার ইচ্ছা জাগছে। কখনো বা ইচ্ছা হচ্ছে বুক চাপড়ে মাথার চুল ছিঁড়ে পৃথিবী ফাটিয়ে হা হা করে সে কাঁদে। ক্ষুধাবোধ আজ বিলুপ্ত হয়ে গিয়েছে, রান্না বান্নারও আজ দরকার নেই। সে আজ একটা গোটা শিশু দেহের রস অদৃশ্য শোষণে পান করেছে। ঝিরঝির করে বাতাস বইছিল। শুক্লা নবমীর চাঁদের জ্যোৎস্নায় ছাতি ফাটার মাঠ একখানা সাদা ফরাসের মতো পড়ে আছে। কোথায় একটা পাখি অশ্রান্তভাবে ডেকে চলেছে। আম গাছগুলোর মধ্যে ঝিঝি পোকা ডাকছে। ঘরের পিছনে ঝর্ণার ধারে দুটো লোক যেন মৃদু গুঞ্জনে কথা বলছে। আবার সেই ছেলেগুলো কি তার কোনো অনিষ্ট করতে এসেছে? খুব সাবধানে পা টিপে টিপে বৃদ্ধা ঘরের কোণে এসে উঁকি মেরে দেখল, না, তারা নয়, বাউরিদের সেই স্বামী পরিত্যক্তা উচ্ছলা মেয়েটা আর তারই প্রণয়মুগ্ধ বাউরির ছেলেটা। মেয়েটা বলছে, লা কেডা আবার আসবে এক্ষুনি, মুই ঘর যামু। এখানে আসছে নাকি? দিনে কেউ আসতে চায়নি, আবার নাকি রেতে আসবে। তা হক, তোর বাবা যখন আমার লগে তোর স্যাঙা দিবিনি, তখন তোর লগে এখানে কেন থাকুম মুই? ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা! কোথায় যাবে সে? যদিও বা সেই জন্যই গোপনে দুইজন দেখা করতে এসেছে, তবে মরতে ওখানে কেন? তার এই বাড়িতে আসলো না কেন? তার মতো বৃদ্ধাকে আবার লজ্জা কি? কি বলছে কি ছেলেটা? এই শোন শোন শোন, বাপ মা বিয়ে না দেয় না দিকে সো তোতে আমাতে ভিন গাইকে বিয়ে করে সংসার পাতি, নইলে আমি কিন্তু আর বাজমুনি কয়ে দিল। বলিহারি ছেলেটির পছন্দের ওই কুপোর মতো মেয়েটাকে ওর এত ভালো লাগলো। তার মনে পড়ে গেল তাদের গ্রাম থেকে 10 ক্রোশ দূরে বোলপুর শহরের পানওয়ালার দোকানের সেই বড় আয়নাটা, আর আয়নাটার মধ্যে লম্বা ছিপছিপে
14-15 বছরের একটি মেয়ের ছবি। এক মাথা রুক্ষ চুল, ছোট কপাল, টিকালো নাক, পাতলা ঠোঁট, দুটো চোখ ছোট ছোট, তারা দুটো খয়েরি রঙের। কিন্তু সে চোখের বাহার ছিল বই কি। আয়নার দিকে তাকিয়ে সে নিজের ছবিই দেখেছিল। তখন আয়না তো তার ছিল না। আয়নাতে নিজের ছবি সে তখনও কোনোদিন দেখেনি। আরে তুই আবার কে রে? কোত্থেকে এলি? লম্বা চওড়া এক জোয়ান পুরুষ তাকে প্রশ্ন করেছিল। আগের দিন সন্ধ্যায় সে সবে বোলপুরে এসেছিল। সাবিত্রীর ছেলেটাকে খেয়ে ফেলে সেই চতুর্দশীর রাতেই গ্রাম ছেড়ে বোলপুরে এসে আশ্রয় নিয়েছিল। লোকটাকে দেখে তার খারাপ লাগেনি, কিন্তু তার কথা বলার ঢংটা বড্ড খারাপ লেগেছিল। নিষ্পলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে সে বলেছিল, কেন জেঠা থেকে আসি না কেন? তোমার কি? আমার কি? 1 কিলে তোকে মাটির ভিতর বসেই দিব, দেখেছিস স্কেল? রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে সে ওই লোকটার শরীরে রক্ত শুষে নেওয়ার চেষ্টা করেছিল। কালো পাথরের মতো নিটল শরীর, জিভের নিচে ফোয়ারা থেকে জল ছুটেছিল। কোনো উত্তর না দিয়ে তীব্র তির্যক ভঙ্গিতে লোকটার দিকে চাইতে চাইতে সে চলে এসেছিল। সেদিন সূর্য ডুববার সঙ্গে সঙ্গেই পূর্ব দিকে চুনে হলদে রঙের প্রকাণ্ড থালার মতো নিটোল গোল চাঁদ উঠেছিল। বোলপুরের একেবারে শেষে রেল লাইনের ধারে বড় পুকুরটার বাঁধা ঘাটে বসে আঁচল থেকে মুড়ি খেতে খেতে সে ওই চাঁদের দিকে তাকিয়েছিল। চাঁদের আলো তখনও পুরোপুরি সাদা হয়ে ওঠেনি। ঘোলাটে আবছা আলোয় চারিদিক ঝাপসা দেখাচ্ছিল। হঠাৎ কে যেন এসে তার সামনে দাঁড়াতেই সে চমকে উঠেছিল। সেই লোকটা। সে হি হি করে হেসেছিল। হাসলে তার গালে টোল পড়ত। সে বলেছিল, কথার জবাব না দিয়ে পালাই এলি যে? এই দেখো, তুমি যাও বলছি, নইলে আমি চেঁচাবো। চেঁচাবি? দেখছিস পুকুরের পাক, টুটি টিপে তোকে পুঁতে দেব ওই পাকে। তার ভয় হয়েছিল। সে ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে তাকিয়ে বসেছিল। লোকটা হঠাৎ মাটির উপর ভীষণ জোরে পা ঠুকে চিৎকার করে একটা ধমক দিয়ে উঠেছিল। ধ্যাত! সে আঁতকে উঠেছিল। লোকটার তাতে হি হি করে সে কি হাসি! সে একবার কেঁদে ফেলেছিল। লোকটা অপ্রস্তুত হয়ে বলল, দূর প্যাচকা দুনে মেয়ে কোথাকার, ভাগ! তার কণ্ঠস্বরে স্পষ্ট স্নেহের আভাস ফুটে উঠেছিল। সে কাঁদতে কাঁদতেই বলেছিল, তুমি মারবে নাকি? না না, মারবো কেন? তোকে শুধালাম কোথায় বাড়ি তোর, তুই একেবারে খ্যাক করে উঠলি, তাতেই বলি। এই বলে সে আবার হি হি করে হাসতে লাগলো। আমার বাড়ি অনেক দূর, পাথরঘাটা। কি নাম বটে তোর? কি জাত? নাম বটে আমার সরধ্বনি, লোকে ডাকে সরা বলে। আমরা ডোম বটে। আমরাও ডোম। তা ঘর থেকে পালাই এলি কেনে? তার চোখে আবার জল আসছিল। সে চুপ করে ভাবছিল কি বলবে। রাগ করে পালাই আসছিস বুঝি? না। তবে? আমার বাবা মা কেউ নাইকো কিনা, কে খেতে পড়তে দেবে, তাই খেতে খেতে এসেছি হে থাকে। বিয়ে করিস নাই কেনে? বিয়ে? সে অবাক হয়ে লোকটার মুখের দিকে চাইছিল। তাকে, তার মতন ডাইনিকে কে বিয়ে করবে? সে শিউরে উঠেছিল। তারপর হঠাৎ সে কেমন লজ্জায় অভিভূত হয়ে পড়েছিল। বৃদ্ধ আজও অকারণে মাথা নিচু করে মাটির উপর ক্রমাগত হাত বুলিয়ে ধুলো কাঁকড় জড়ো করতে আরম্ভ করল। সকল কথার সূত্র যেন হারিয়ে গেছে। মালা গাঁথতে গাঁথতে হঠাৎ সুতো থেকে সূঁচটা পড়ে গেল।
প্রচণ্ড মশা। মৌমাছির চাক ভাঙলে যেমন মাছিগুলো মানুষকে ছেঁকে ধরে, ঠিক তেমন করেই সর্বাঙ্গে ছেঁকে ধরেছে। কই, মেয়েটার ছেলেটার কথাবার্তা তো আর শোনা যায় না। চলে গেছে। সন্তর্পণে ঘরের দেওয়াল ধরে বৃদ্ধা এসে দাওয়ার উপরে বসল। কাল আবার ওরা নিশ্চয়ই আসবে। তার ঘরের পাশাপাশি জায়গার মতো আর নিরিবিলি জায়গা কোথায়? এই এলাকার কেউ এখানে আসতে সাহস করবে না। তবে ওরা ঠিক আসবে। ভালোবাসায় কি ভয় আছে? হঠাৎ তার মনটা কিলবিল করে উঠল। আচ্ছা, ওই ছোঁড়াটাকে সে খাবে? শক্ত সমর্থ জোয়ান শরীর। সঙ্গে সঙ্গে শিউরে উঠে বারবার সে ঘাড় নেড়ে অস্বীকার করে উঠল, না না, একদম না। কয়েক মুহূর্ত পরে সে আপন মনে দুলতে আরম্ভ করল। তারপর উঠে উঠোনে ক্রমাগত ঘুরে বেড়াতে শুরু করে দিল। আজ যে সে একটা শিশুকে খেয়ে ফেলেছে, আজ তো ঘুমোবার তার উপায় নেই। ইচ্ছে হয় এই ছাতি ফাটার মাঠটা পার হয়ে অনেক দূর সে চলে যায়। লোকে বলে সে গাছ চালাতে জানে। জানলে কিন্তু ভালোই হতো। গাছের উপর বসে আকাশ মেঘ চিড়ে হু হু করে সে যেখানে ইচ্ছা চলে যেত। কিন্তু ওই মেয়েটার ছেলেটার কথাগুলো তখন শোনা হতো না। ওরা ঠিক কাল আবার আসবে। ঠিক এসেছে। ছোড়াটা চুপ করে বসে আছে, ঘন ঘন ঘাড় ফিরিয়ে পথের দিকে চাইছে। আরে আসবে রে, আসবে, সে আসবে। তার নিজের কথাই তো বেশ মনে আছে। সারাদিন ঘুরে ফিরে সন্ধেবেলায় সেই জোয়ানটি ঠিক পুকুরের ঘাটে এসেছিল। তার আগেই সে এসে বসেছিল। পথের দিকে চেয়ে বসে আপন মনে পা দোলাচ্ছিল। সে নিজে এসে দাঁড়িয়ে মুখ টিপে হেসেছিল। এই তো এইছিস? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি জানিস? বৃদ্ধা চমকে উঠল। ঠিক সেই একই কথা। সে তাকে এই একই কথা বলেছিল। ওই 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 ছোঁড়াটাও ঠিক সেই কথাটাই বলছে। মেয়েটির সামনে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই সে মুখ টিপে হাসছে। সেদিন সে একটা ঠোঙাতে করে খাবার এনেছিল। তার সামনে বাড়িয়ে ধরে বলেছিল, কাল তোর মুড়ি পড়ে গেছিল, লে। সে কিন্তু হাত বাড়াতে পারেনি। তার বুকের দুর্দান্ত লোভ, সাপের মতো তার ডাইনি মনটা বেদের বাঁশি শুনে যেন কেবলই দুলে দুলে নেচেছিল। ছোবল মারতে ভুলে গিয়েছিল সে। তারপর যেন সে কি করেছিল? ও হ্যাঁ, মনে আছে। সে কি আর এরা জানে না পারে? ও মাগো, ঠিক তাই। এই ছেলেটাও যে মেয়েটার মুখে নিজের হাত দিয়ে কি তুলে দিচ্ছে। বুড়ি দুই হাতে মাটির উপর মৃদু করাঘাত করে নিঃশব্দ হাসিতে যেন ভেঙে পড়ল। কিন্তু নিতান্তই আকস্মিকভাবে তার হাসি থেমে গেল। হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে সে স্তব্ধভাবে গাছে হেলান দিয়ে বসল। তার মনে পড়ল এরপরই সে তাকে বলেছিল, আমারে বিয়ে করবি সরা? সে কেমন যেন হয়ে গিয়েছিল। কিছু বলতে পারেনি, কিছু ভাবতেও পারেনি। শুধু কানের পাশ দুটো গরম হয়ে উঠেছিল। হাত পা ঘেমে টস টস করে জল ঝরছিল। সে বলেছিল, এই দেখ, আমি কলে কাজ করি, রোজগার করি অনেক। তা যাতে পতিত বলে আমারে কেউ বিয়ে দেয় না। তুই আমাকে বিয়ে করবি? ঝর্ণার ধারে প্রণয়ী যুবকটি বলল, খেপেছিস? সবাই হাঁ করবি। তার শেষ আমরা পালিয়ে যাই, সেইখানে দুজনে সাঙা করি বিয়ে থাকবো। মৃদু স্বরে কথা। কিন্তু এই নিস্তব্ধ স্থানটির মধ্যে সেই কথাগুলোই যেন স্পষ্ট হয়ে ভেসে আসছে। বুড়ি একটা দীর্ঘশ্বাস ফেলল। তারাও পৃথিবীর লোকের সঙ্গে সম্বন্ধ ছেড়ে বিয়ে করে সংসার পেতেছিল। মারোয়ারি বাবুর কলের ধারেই একখানা ঘর তৈরি করে
তারা বাসা বেঁধেছিল। বয়লা না কি যেন বলে, সেই প্রকাণ্ড পিপের মতো কলটায় সে কয়লা ঠেলত। তার মজুরি ছিল সকলের চেয়ে বেশি। ঝর্ণার ধারে অভিসারিকা মেয়েটির কথা ভেসে আসলো। ও হবে নি, আগে আমার খুঁটে রূপা সুরিয়া 10টি টাকা তো বেঁধে দে, তবে আমি যামু। লইলে বিদেশে পয়সার অভাবে খেতে পাবো নি, তা হবে নি। ছি ছি, অমন মেয়ের মুখে ঝাঁটা মারতে হয়। এত বড় একটা জোয়ান মরদ যার আঁচল ধরে থাকে, তার নাকি খাওয়া পড়ার অভাব হবে কোনোদিন? মরণ তোমার! রূপোর চুড়ি কি, একদিন সোনার শাঁখা বাঁধা উঠবে তোমার হাতে। ছি ছি ছি। ছেলেটি কথার কোনো জবাব দিল না। মেয়েটি আবার বলল, কি রাগ করিস না জি, কি বলছিস বল, মুই আর দাঁড়াতে পারবো না কিন্তু। কি বলবো বল, টাকা থাকলে আমি তো তোরেই দিতেম, রূপো সুরিও কিনে দিতেম, তোরে বলতে হতো না। মেয়েটা বেশ হেলে দুলে রঙ্গ করেই বলল, তবে আমি চললুম। হ্যাঁ যাবি তো, যা কেনে যা। আর যেন ডাকিস নি। বেশ বেশ বেশ, ডাকবুনিকো ডাকবুনিকো, যা। অল্প একটু দূরে যেতেই সাদা কাপড় পরা মেয়েটি ফুটফুটে চাঁদনির মধ্যে যেন মিশে গেল। ছেলেটা চুপ করে ঝর্ণার ধারে বসে রইল। আহা, ছেলেটার যেমন কপাল, শেষ পর্যন্ত ছেলেটা যে কি করবে কে জানে। হয়তো বৈরাগী হয়েই চলে যাবে, নয়তো গলায় দড়ি দিয়েই বসবে। বৃদ্ধা শিউরে উঠল। ওর চেয়ে তার রূপার চুড়ি কয়েক আছা দিলে হয় না? আর টাকা 10 টাকা সে দিতে পারবে না। মোটে তো তার 1 কোটি টাকা আছে, তার মধ্যে থেকে 2 টাকা না হয় 5টা টাকা সে দিতে পারে। তাতে কি হবে? মেয়েটা আর বোধহয় আপত্তি করবে না। আহা, জোয়ান বয়স, সুখের সময়, শখের সময়। আহারে, ছেলেটিকে ডেকে রূপার চুড়ি ও টাকা সে দেবে, আর ওর সঙ্গে নাতি ঠাকুরমার সম্বন্ধ পাতাবে। গোটা কতক চোখা চোখা ঠাট্টা সে যা করবে। মাটিতে হাতের ভর দিয়ে কুঁজোর মতো সে ছেলেটার কাছে এসে দাঁড়ালো। ছেলেটা যেন ধ্যানে বসেছে, লোকজন এলেও খেয়াল নেই। হেসে সে বলল, বলি ও হে লাগর, শুনছো? তাঁতহীন মুখের অস্পষ্ট কথার সাড়ায় ছেলেটি চমকে মুখ ফিরিয়ে আতঙ্কে চিৎকার করে উঠল। পর মুহূর্তেই লাফ দিয়ে উঠে সে প্রাণপণে ছুটতে আরম্ভ করল। মুহূর্তে বৃদ্ধারও এক অভাবনীয় পরিবর্তন হয়ে গেল। রেগে ফুলে উঠে সে বলে উঠল, মর 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 মর। সঙ্গে সঙ্গেই ইচ্ছা হলো ক্রুদ্ধ শোষণে ও রক্ত, মাংস, মেদ, মজ্জা সব নিঃশেষে শুষে খেয়ে ফেলে। ছেলেটা একটা আর্তনাদ করে বসে পড়ল। পর মুহূর্তেই আবার উঠে দাঁড়িয়ে খোঁড়াতে খোঁড়াতে পালিয়ে গেল। পরদিন দুপুরের আগেই গ্রামটা বিস্ময়ে এবং শঙ্কায় স্তম্ভিত হয়ে গেল। সর্বনাশী ডাইনি বাউড়িদের একটা ছেলেকে বান মেরেছে। ছেলেটা সন্ধ্যায় গিয়েছিল ওই ঝর্ণার ধারে। মানুষের দেহরস লোলুপা রাক্ষসী গন্ধে আক্কষ্টা বাঘিনীর মতো জানতে পারে এবং নিঃশব্দে পায়ে পায়ে তার সামনে এসে দাঁড়ায়। ভয়ে ছেলেটা ছুটে পালাবার চেষ্টা করেছিল, কিন্তু রাক্ষসী তাকে বান মেরে মেরে দিয়েছে। অতি তীক্ষ্ণ একটা হাড়ের টুকরো মন্ত্রপুত করে নিক্ষেপ করতেই সেটা এসে তার পায়ে গভীর হয়ে বসে গেছে। টেনে বের করে ফেলতেই সে কি রক্তপাত, তারপরই প্রবল জ্বর, আর কে যেন তার মাথা ও পায়ে চাপ দিয়ে তার দেহখানি ধনুকের মতো বাঁকিয়ে দিয়ে দেহের রস নিংড়ে নিচ্ছে। কিন্তু সে আর কি করবে? কেন সে পালাতে গেল? পালিয়ে যাবে? তার সামনে থেকে পালিয়ে যাবে? সেই তার মতো শক্তিমান পুরুষ যে আগুনের সঙ্গে যুদ্ধ করত, শেষ পর্যন্ত তারই অবস্থা হয়ে গিয়েছিল মাংসশুদ্ধ একটা মাছের কাঁটার মতো।
কে এক গুণিন নাকি এসেছে, বলেছে এই ছেলেটাকে সে ভালো করে দেবে। তিলে তিলে শুকিয়ে ফ্যাকাশে হয়ে সে মরছিল। রোগ, ঘুষঘুষে জ্বর, কাশি, তবে রক্ত বমি করেছিল কেন সে? স্তব্ধ দুপুরে উন্মত্ত অস্থিরতায় অধীর হয়ে বৃদ্ধ নিজের উঠোনময় ঘুরে বেড়াচ্ছে। সামনে ছাতি ফাটার মাঠ আগুনে পুড়ছে নিষ্পন্দ শবদেহের মতো। সমস্ত মাঠটার মধ্যে আজ আর কোথাও এতটুকু চঞ্চলতা নেই। বাতাস পর্যন্ত স্থির হয়ে আছে। যাকে সে প্রাণের চেয়েও ভালোবাসত, কোনোদিন যার উপর এতটুকু রাগ করেনি, সেও তার দৃষ্টিতে শুকিয়ে নিঃশেষে দেহে রক্ত তুলে মারা গেছে। আর তার ক্রুদ্ধ দৃষ্টির আক্রোশ আর এই নিষ্ঠুর শোষণ থেকে বাঁচাবে ওই গুণিনটা? হি হি করে অতি নিষ্ঠুরভাবে সে হেসে উঠল। কি ভীষণ হাঁপ ধরেছে তার, দম যেন বন্ধ হয়ে গেল। সে কি যন্ত্রণা! যন্ত্রণায় বুক ফেটে কাঁদতে ইচ্ছা করছে। ওই গুণিনটা বোধ হয় তাকে মন্ত্র পড়ে কাবু করবার চেষ্টা করছে। কর, তোর যথাসাধ্য তুই কর, এখান থেকে কিন্তু পালাতে হবে। তার মৃত্যুর পর বোলপুরের লোকে যখন তার গোপন কথাটা জানতে পেরেছিল, তখন কি দুর্দশাই না তার করেছিল। সে নিজেই কথাটা বলে ফেলেছিল। কালের সেই হাড়িদের শঙ্করীর সঙ্গে তার ভাব ছিল। তার কাছেই সে একদিন মনের আক্ষেপে কথাটা প্রকাশ করে ফেলেছিল। তারপর সে গ্রামের বাইরে একধারে লোকের সঙ্গে সম্বন্ধ না রেখে বাস করে চলেছে। কত জায়গায় যে সে ফিরল, আবার যে কোথায় যাবে কেউ জানে না। ওকে, হঠাৎ এই কাঠফাটা দুপুরের নিস্তব্ধতা ভেঙে একটা কান্নার রোল চারদিকে ছড়িয়ে পড়ল। বৃদ্ধা স্তব্ধ হয়ে শুনে পাগলের মতো ঘরে ঢুকে খিল এঁটে দরজা বন্ধ করে দিল। সন্ধ্যার মুখে সে একটি ছোট পুঁটুলি নিয়ে ওই ছাতি ফাটার মাঠের মধ্যে নেমে পড়ল। পালাবে, সে পালাবেই। একটা অস্বাভাবিক গাঢ় অন্ধকার ঘনিয়ে আসছে, সমস্ত নিথর, নিস্তব্ধ। তারই মধ্যে পায়ে পায়ে ধুলো উড়িয়ে বৃদ্ধা ডাইনি পালিয়ে যাচ্ছিল। কতকটা দূর এসে সে বসল। চলবার শক্তি যেন খুঁজে পাচ্ছে না। হঠাৎ আজ বহুকাল পরে তার নিজেরই শোষণে মৃত স্বামীর জন্য বুক ফাটিয়ে সে কেঁদে উঠল। ওগো, তুমি ফিরে এসো গো, ফিরে এসো। তার চেরা ছুরির মতো চোখের সামনে আকাশের বায়ুকোণটা তার চোখের তারার মতোই খয়েরি রঙের হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই সমস্ত পায়ের ধুলোর আস্তরণের মধ্যে বিলুপ্ত করে দিয়ে কালবৈশাখীর ঝড় নেমে এলো। সেই ঝড়ের মধ্যে বৃদ্ধা কোথায় যে বিলুপ্ত হয়ে গেল তার জানা যায় না। দুর্দান্ত ঘূর্ণিঝড়, সঙ্গে মাত্র 2-4 ফোঁটা বৃষ্টি। পরদিন সকালে ছাতি ফাটার মাঠের প্রান্তে সেই বহুকালের খৈরি গুল্মের একটা ভাঙা ডালের সূচালো ডগার দিকে তাকিয়ে লোকের বিস্ময়ের আর শেষ থাকল না। শাখাটার প্রান্তে বিদ্ধ হয়ে ঝুলছে বৃদ্ধা ডাকিনী। আকাশপথে যেতে যেতে ওই গুণিনের মন্ত্রপাঠে অসুস্থ পাখির মতো পড়ে ওই গাছের ডালে সে বিদ্ধ হয়ে মরেছে। ডালটার নিচে ছাতি ফাটার মাঠের খানিকটা ধুলো কালো কাদার মতো ঢেলা হয়ে বেঁধে গিয়েছে। ডাকিনীর কালো রক্ত ঝরে পড়ছে। অতীতকালের মহানাগের বিষের সঙ্গে ডাকিনীর রক্ত মিশে ছাতি ফাটার মাঠ আজ আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। চারিদিকের দিকচক্র রেখার চিহ্ন নাই। মাটি থেকে আকাশ পর্যন্ত একটা ধূমাচ্ছন্ন ধূসরতা। সেই ধূসর শূন্য লোকে কালো কতগুলি বিন্দু ক্রমশ আকারে বড় হয়ে নেমে আসছে। নেমে আসছে শকুনির পাল।
শেষ হলো আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাইনি। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আগামী সপ্তাহে ঠিক রাত 9টায় নতুন একটা গল্প নিয়ে আসব গল্পের আড্ডাতে।